আমি কোন বিষয়ে কথা বলবো আমার কেসের জন্য সেই ব্যাপারে আমি আপনাকে কোনো রকম ব্যাখ্যা দিতে পারবো না, আর দিতে চাইও না। আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে আমাকে ফুল কোঅপারেট করতে হবে। আমি তো আপনার সাথে কোঅপারেশন করছি ম্যাডাম, কিন্তু সত্যি আমি এর বাইরে কিছু জানি না। সবাই যখন খবর পেয়েছে যে পরাগ ব্যানার্জি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই যখন গেছে তখন আমি গেছি। এর বাইরে আমি সত্যি কিছু জানি না। আমি না ওদের পরিধির মধ্যেই যাই না, তাই আমি কি করে? আপনাকে আমি যতবার শতদ্রুর কথা বলছি ততবার আপনি পরাগ ব্যানার্জির কথা টেনে আনছেন, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পরাগ ব্যানার্জির কথায় আসার আগে শতদ্রুর সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা আমাকে ভেরিফাই করতে হবে। সেই জন্যই আপনার কাছে আমি জানতে চাইছি। এটা আমার কাজ, আইনটা আমার কাজ। এই ব্যাপারটা হয়তো আপনার জানা নেই, আবার হয়তো আপনার এমন কিছু জানা আছে যেটা আমি জানি না, কিন্তু যেটা আমার জানা আছে সেটাকে আমার মতন করে করতে দিতে হবে। আমার কাজে প্রশ্ন তুললে কিন্তু চলবে না। আমার একটাই কথা যেটা আমি শতদ্রুকে বলতে চাই, সময় শেষ হয়ে যাচ্ছে তো তাই বলছি। কি কথা বল? দেখ শতদ্রু, তুই আমার জন্য অনেক ভেবেছিস, অনেক করছিস তুই আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোর মধ্যে হিউম্যানিটি সবসময় বেশি, তুই ভাবিস, দ্যাটস গুড, খুব ভালো সেটা। কিন্তু এই যে তুই লয়ার অ্যাপয়েন্ট করেছিস, তার তো খরচাপাতি আছে। আমার পক্ষে কিন্তু সেটা জাস্ট শাট আপ। সরি ম্যাম, জাস্ট শাট আপ। হ্যাঁ, তোর কাছে টাকা আছে কি নেই মানে সেই কথা ভেবে আমি ওনাকে অ্যাপয়েন্ট করিনি বা ওনার সাথে যোগাযোগ করিনি। উনি খুব এক্সপেন্সিভ লয়ার। এই রিকোয়েস্টে মানে আমরা রিকোয়েস্ট করেছি বলে উনি এই কেসটা অ্যাকসেপ্ট করেছেন। উনি নিজের পুরো ফিস নেবেন না, ইনফ্যাক্ট হয়তো ফিস নাও নিতে পারেন, সেটা কমপ্লিটলি ওনার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এগুলো নিয়ে তোকে এখন ভাবতে হবে না। উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দে, সেদিকে কনসেন্ট্রেট কর। শতদ্রু, এই নিয়ে কথা বলার অধিকার আমার আছে, ব্যাপারটা আমার, আমাকে তো কথা বলতে হবে। বল। আমরা প্রসঙ্গের বাইরে কথা বলছি, মানে আপনি কি বাঁচতে চান কি চান না? কি হবে? কি হবে মানে? তুই ওই পরাগ ব্যানার্জির জন্য এখনো এত বড় একটা স্যাক্রিফাইস করবি? তোর কিন্তু যাবজ্জীবন হবে, তুই সেটা মাথা পেতে মেনে নিবি? হ্যাঁ, আর পরাগ কিন্তু রিকভার করে যাচ্ছে। আমি কতবার আমার মেয়েকে বুঝিয়েছি যে তুই বিয়ের আগে ভালো করে ছেলেটাকে বুঝে শুনে নে। আমার মেয়ে কোনো কথা শুনলো না। আসলে মনটা তো খুব নরম। কি এমন বললো ছেলেটা, একেবারে বিয়ে করতে রাজি হয়ে গেল। তোর মতো মেয়ের যোগ্য ছেলে নাকি ও? আপনারা রাগ করবেন না প্লিজ, ও মজা করছিল, বিশ্বাস করুন, এরকম তো হতেই পারে না। খুব ভালো লাগছে তাই না এখন এই কথাগুলো শুনতে? ইয়ার্কির একটা লিমিট থাকে দাদা ভাই। এই ইয়ার্কিটার মানে কি বলতো? শোন, তোরা মনে করছিস আমি আর কি করছি, কিন্তু আমি পরিষ্কার জানি এবং সেটা বলছিও যে আমি একদমই আর কি করছি না। আমি সত্যি কথাই বলছি, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হবে না। যদি বিয়ে করতে পারবেই না তাহলে বলেছিলে কেন বিয়ে করবে? আমার কোনো সোশ্যাল প্রেস্টিজ নেই, আমার বন্ধু বান্ধবরা জেনে গেছে, আত্মীয় স্বজন জেনে গেছে, আর এখন তুমি বলছো? দেখো রূপরেখা, তুমি নিশ্চয়ই এটা খুব ভালো করে জানো যে যাকে বিয়ে করবে তার বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ধারণাটা বিয়ের পরে যদি হয় তাহলে খুব মুশকিল। আর দেখো, আমি এরকমই একটু whimsical, একটু ফিকল মাইন্ডেড। বেসিক্যালি আমি খুব খারাপ একটা ছেলে। মানে তুমি আমায় যা খুশি তাই বলতে পারো, আমি মেনে নেবো, কিন্তু আই এম সরি, এই বিয়েটা আমি করতে পারবো না। খবরদার শতদ্রু, আমি কিন্তু যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব বাড়ি ছেড়ে। মা দেখো, তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে সত্যি আমার কিচ্ছু করার থাকবে না, কিন্তু তাতে সত্যিটা পাল্টাবে না। এই বিয়েটা আমি করতে পারবো না। কি এমন ঘটলো জানতে পারি এর মধ্যে যে তুমি বিয়েটা করবে না? আর তাছাড়া
আমাদের মধ্যে তো কোনো ঝগড়া ঝামেলা হয়নি। না রূপরেখা, অ্যাবসলিউটলি নট। আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা ভাব ভালোবাসা কোনো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কটা সেই স্টেজ অব্দি পৌঁছয়নি। আমাদের মধ্যে বিয়েটা শুধুমাত্র একটা ডিল ছিল, কিন্তু পরে আমার মনে হলো যে বিয়ে নিয়ে এই ডিলটা করাটা ঠিক হবে না। খাবি নি কি রে? হ্যাঁ, তো খাওয়া না আমি ঘুচিয়ে দেবো, আমি দেবো না তোকে খেতে। নাও খেয়ে নাও। এই বাড়াবাড়ি করিস না কিন্তু বলে দিলাম, মোটে বাড়াবাড়ি করবি না। কখন থেকে বারণ করছি আমি, করিস না করিস না, এরকম করিস না। শুনছিস না তো আমার কথা? তো বলছিস খাবি না খাবি না খাবি না। আরে না খেলে কি হবে রে, আমার কি হবে? তুই নিজে নিজে শুকিয়ে কাঠ হবি, বুঝলি? যে মেয়ে তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছে সে এখনো সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরি, সেই মেয়ের জন্য তুমি এত কান্নাকাটি করছো পুতুলদি? তুমি কিরকম মেয়ে গো? একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। আমি তো কথা শুনতে চাই না। হ্যাঁ, শয়তান কোথাকার একটা, শয়তানি মেয়ে একটা। কারণ বড় বাবা ভাষণ দিতে এসেছে, দাঁড়াও না, তোর শয়তানি আমি ঘোচাবো, চুমু চুচ্ছু করে ঘুচে দেবো তোর শয়তানি। একদিন ঠিক আমি প্রমাণ করে দেবো যে তুমি আমার বউকে ইচ্ছা করে ফাঁসিয়েছ। তুই খারাপ, তুই পচা, তুই অসভ্য মেয়ে। খবরদার একটা বাজে কথা বলবে না পুতুলদি আমাকে। মা, তোমার মেয়ে যদি আমাকে ক্রমাগত এভাবে অপমান করে না, এই বাড়ি থেকে বের করে দেবো আমি ওকে। বাহ, শিমুল চলে যাওয়ার পর তো দেখছি তোমার স্বরূপ প্রকাশ পাচ্ছে। ওই বাড়ির মেয়ে ওই বাড়িতে থাকবে কি থাকবে না তুমি বলার কে? হ্যাঁ, ইচ্ছে করে ফাঁসিয়েছে, জানো কাকি? ইচ্ছে করে ফাঁসিয়েছে আমার বউটাকে। আমার বউটা বাড়িতে না থাকে আমার ভালো লাগে না। ও আমাকে কোনদিন চেয়ে চলে যেত না, শুধু এই শয়তানি মেয়েটার জন্য চেয়ে চলে গেছে আমাকে। কি বলতে চাইছো কি তুমি? আমি তোমার ভাইকে বিষ খাইয়েছি? হ্যাঁ, আমি বিষ খাইয়েছি? যত সব বাজে কথা। কি লাভ আছে বলো তো আমার দাদাকে বিষ খাইয়ে? আর যদি তাই হতো তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যেত। পুলিশ আমাকে কেন ধরে নিয়ে যায়নি, কেন শিমুলকে ধরে নিয়ে গেছে সেটা ভাবতে হবে তো, নাকি? বেশি কথা বলো না হ্যাঁ পুতুলদি, এত বউ 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 করো না। বেশি দরদ দেখালো না তোমাকেও পুলিশ ধরে নিয়ে যায়। বেশি দরদ উঠলে উঠছে। উতলে পড়ারই কথা, তুমি এসব বুঝবে না প্রতীক্ষাদি। তাই নাকি? তুমি এখনো তোমার এই শিমুলকে দরদ উতলে উঠে পড়ার মতন মানুষ বলছো তো? তুতুল, কথা পারিস না মা, কথা পারিস না, তো কথা পারিস না। তার কথা আর বলিস নে, আর বলিস নি তার কথা। সে যা আমাদের অবস্থায় ফেলে গেছে, সব প্রমাণ দিয়ে দিয়েছে তো। না, সব প্রমাণ দিয়ে দিয়েছে। আর আমার কাউকে দরকার নেই রে, কাউকে দরকার নেই। বলিস না আমার কি ভেবেছিল সে? সে আমার ছেলের ওপর দিয়ে যাবে, আমার ছেলের ক্ষতি করবে, পরাগকে মেরে ফেলার চেষ্টা করবে। তাও আমি সবকিছু মুখ বুঝে মেনে নেবো ভেবেছিলাম। তা তো হতে পারে না, তা কখনো হতে পারে না। একটা মেয়েকে অপমানের দাম তো দিতেই হবে। আপনার ছেলে আমাকে অপমান করেছে আর তার দাম ওকে দিতেই হবে। এই যে স্যার, এই ছেলেটি শতদ্রু আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আশীর্বাদের দিন ডেকে এনে এই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। একটা মেয়েকে এইভাবে অপমান করার কি অধিকার আছে আমি সেটা জানতে চাই। এই যে আমার এত অপমান, এত অসম্মান, এত সোশ্যাল হিউমিলিয়েশন, এর দাম ওকে দিতে হবে। আপনি তাহলে শতদ্রু মিত্র? ইয়েস স্যার, বলুন। আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, না, যদি থানায় যেতে হয় তাহলে অফকোর্স যাবো, কিন্তু থানায় কেন যেতে হবে সেটা আমি জানতে চাই। আপনাকে আগে থেকেই জানিয়ে রাখি স্যার, এই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। পরে আমি সেখান থেকে পিছিয়ে আসি, বিয়েটা আমি করতে চাই না। আরেকটা জিনিসও জানাই, ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা একটা নেগোসিয়েশন, একটা ডিল ছিল। আর নেগোসিয়েশন আর ডিলে এমন অনেক কিছুই ঘটতে পারে। আর এমনটাও নয় যে বিয়ে করার পরে আমি বলেছি যে বিয়ের সম্পর্কে আমি থাকতে চাই না। আমি আশীর্বাদের আগেই জানিয়ে দিতে চেয়েছি যে আমি বিয়েটা করতে চাই না। অবশ্য আমার পরিবার জেদ দেখিয়ে ওনাদের ডেকে পাঠিয়েছিলেন, ওনারা এসেছিলেন আশীর্বাদ করতে। আর এটাও নয় যে মেয়ের বাড়িতে আশীর্বাদটা হয়েছে। ওনারা আশীর্বাদে এসছেন, আশীর্বাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে বিয়েটা আমি করতে চাই না।
এবং ওনারা আশীর্বাদ করেননি, ব্যাপারটা মিটে গেছে, তার জন্য থানায় যেতে হবে কেন? দেখছেন কত বড় বড় কথা বলছে, এত বড় অন্যায় করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই। শুনুন স্যার, আইনটা যে শুধুমাত্র আপনি জানেন আমি জানি না এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমতা দেখিয়ে থানায় নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আইনত পারেন না। আমরা কি পারি না পারি সেটা আমরা ঠিক করব। ওটা ঠিক করার দায়িত্ব নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়নি। শুনুন স্যার, আমি একজন নাগরিক, আর আইনত আমার কি কি অধিকার রয়েছে সেই বিষয়ে আমি যথেষ্ট সচেতন, আর সেই অধিকারগুলো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। স্যার স্যার ভুল করে ফেলেছি স্যার, আমরা ওকে বোঝাচ্ছি, ও ঠিক বুঝে নেবে সবকিছু স্যার। ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন। আপনি বুঝিয়ে সুঝিয়ে আপনার ছেলেকে আমাকে বিয়ে করাতে রাজি করাবেন, এমনই হেলা ফেলা মেয়ে মনে হয় আমাকে আপনার? কি কি বললে তুমি? আমরা ওকে উস্কেছি? মা, তোমার আর ইচ্ছে আছে এই বাড়িতে আসার? আছে? আরে ও কি কথা, চুপ করো রে। কাকি শাশুড়ি, তোর কাকিমা হয় গো, তাকে এমন ভাবে বলতে নেই। কেন বলবো না মা, তোমার নিজের ছেলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, তখন কি করতে এসেছে তোমার এই যা? সব বাজে কথা। দাদার জীবনে না ভালো কিছু হচ্ছিল, নিজের নতুন করে একটা সংসার শুরু করতে যাচ্ছিল, একটা ভালো মেয়ে এই ঘরের বউ হয়ে আসছিল, সেসব তো সহ্য হলো না, শুধু শুধু শিমুলকে উস্কাচ্ছিল। মা মা তোমার মনে আছে একবার শিমুল অন্যায় করেছিল আর তুমি শিমুলকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলে? তখন কিন্তু শিমুলের খাওয়া দাওয়া সব এরাই জুটিয়েছিল। সুতরাং কি বোঝা যায় বলো তো এই ঘটনা থেকে, যে তোমার এই যা কোনোদিনও তোমার পক্ষে ছিল না, সব সময় তোমার বিপক্ষে ছিল আর শিমুলের পক্ষে ছিল। এই প্রতিকাদি শিমুল শিমুল কি করছো? হ্যাঁ, কি শিমুল শিমুল করছো? শিমুল হয় নাকি তোমার? শিমুল দি হয় তো নাকি? শিমুল দি? শিমুলকে আমি শিমুল দি বলতে যাবো কেন বলো তো তুতুল? ওই মেয়ের যোগ্যতা আছে দিদি হওয়ার? একটা খুনি, একটা ক্রিমিনাল, সে আবার নাকি দিদি। এই, তখন অনেক কথা শুনছি, আমি কিন্তু বলে দিচ্ছি আমার বউকে বাজে কথা বলছিস কিন্তু তখন থেকে তুই পটেকা। একটা যদি বাজে কথা তুই বলিস কি করলে তুমি এটা? কি করলে এটাকে? মেয়েটার মাথায় আঘাত লাগা, মারুন মারুন, ওর মাথায় আঘাত লাগা। তুমি কেন মারলে? কেন ওকে ধাক্কা দিলে? মা তুমি দেখলে না, প্রথমে ও আমাকে ধাক্কা মেরেছে। ওঠো 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 ওঠো। সত্যি দিদি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো, কোনোদিন আসবো না। এ তো মেয়ে নয়, এ ডাকাত। এতদিনে এর স্বরূপ বোঝা গেছে। এতদিন মিনমিন করছিল, এখন দিন এসেছে, স্বরূপ প্রকাশ পাচ্ছে। এই হলো ওর আসল স্বরূপ। দিদি দেখো, তুমি একটু সাবধানে থেকো, একদিন না তোমার মেয়েটাকেই খেয়ে নেয়। তুমি একদম কথা বলতে আসবে না আমাদের সংসারে। তুমি যাও, নিজের বাড়ি যাও, নিজের সংসার সামলাও। আমাদের বাড়িতে তোমার কোনো দরকার নেই। খবরদার প্রতীক্ষাদি, একদম বাজে কথা বলবে না কিন্তু। আমার মাকে তুমি অপমান করতে পারো না। এটা জেঠিমনির বাড়ি, জেঠিমনি ডাকে তাই আমার মা আসে, এমনি এমনি আসতে যায় না। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, আমাকে আবার ছেড়ে দিতে হবে প্লিজ। চুপ করুন, একটা বাজে কথা আপনি বলবেন না। তারা তারা দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, তারা দেখাচ্ছেন কাকে? আরে তো মেজাজ কিসের আপনার? স্যার মেজাজ কেন দেখাবো? মেজাজ দেখানোর তো কিছু নেই, উল্টে আমাকে আমার বাড়ি থেকে আপনি তুলে এনেছেন থানায়, আপনি আমাকে হিউমিলিয়েট করেছেন। আর এমনিতেও তো মেয়েটা বিয়ে করতে চাইছে না, তাহলে পানিশমেন্ট কিসের? আর এটাও নয় যে আমরা প্রেম করে বিয়ে করতে যাচ্ছিলাম, এটা নয় যে আমাদের সম্পর্ক ছিল, আমি ওকে বলেছি ওকে বিয়ে করব, তারপর আমি ব্যাকআউট করে গেছি, বলেছি বিয়ে করব না, তা তো নয়। এটা একটা সম্বন্ধ করে বিয়ে হচ্ছিল, আর একটা সম্বন্ধ করা বিয়েতে সেই ছেলে বা মেয়ের এত ইনভলভমেন্ট থাকার কথা নয়। আর বিয়ের প্রিপারেশনও হয়নি, সুতরাং সোশ্যাল হিউমিলিয়েশনেরও কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যতটুকুনি যা হিউমিলিয়েশন আমার বাড়িতে হয়েছে, ইনফ্যাক্ট হিউমিলিয়েশন আমার বাড়ির লোকের হয়েছে, আমি সেটা করেছি, আমি দায়ী, আই অ্যাডমিট। আমার মা কমপ্লেন করতে পারে, আমার বোন কমপ্লেন করতে পারে যে আমি সকলের সামনে এই বিয়েটা ভেঙে দিয়েছি। সেখানে আমি ছিলাম না? অফিসিয়ালি সেখানে তো তোমার থাকার কথা নয়, তুমি কেন এসেছিলে? অফিসিয়ালি তো সেখানে তোমার মা বাবার আমাকে আশীর্বাদ করতে আসার কথা, তোমার তো আসার কথা নয়, তাও তুমি এসছো।
হ্যাঁ মানে আজকাল কেউ এই নিয়ম মানে না বা অন্যরকম নিয়ম মানে, সেই জন্য তুমি এসছো, আর তাই জন্য তোমাকে হিউমিলিয়েট হতে হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমি তোমাকে হিউমিলিয়েট করতেও চাইনি, আর তাই তো আমি আমার মা বোনকে বলে দিয়েছিলাম যে আশীর্বাদটা ক্যান্সেল করতে। আমার বক্তব্যটা খুব সিম্পল, এই বিয়েটা এখন আমার পক্ষে করা সম্ভব নয়। বিয়েটা এখন করা সম্ভব নয় মানেটা কি? পরে করা সম্ভব? না না, লেট মি কারেক্ট মাইসেলফ, এই বিয়েটা আমার কখনোই করা সম্ভব না। তোমার মনোভাবটা বদলানোর কারণটা কি সেটা তো বলো। না, মনোভাব পাল্টানোর হাজারটা কারণ থাকতে পারে। ও আমাকে নানান নিয়মে বেঁধে দিয়েছিল, এমন একটা শর্ত দিয়েছিল যেটা আমার পক্ষে মানাটা সম্ভব হয়নি। আমি প্রথমে মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর আবার মনে হয়েছে যে ওটা আমি মেনটেন করে চলতে পারবো না। দ্যাটস ইট। কি শর্ত দেওয়া হয়েছিল তোমাকে? দেখো, আমাদের যখন বিয়েটা হচ্ছে না, ইনফ্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের মধ্যে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেই সূত্রে আমার মনে হয় যে তোমাকে আমি এবার থেকে এখন থেকে আপনি বলে সম্বোধন করব, আর আপনিও সেটা মেনটেন করুন। আর আপনার প্রশ্নের উত্তরটা আমি ডেফিনেটলি দেব। আপনি বোধহয় শর্তটা ভুলে গেছেন বা আপনার মনে আছে, কিন্তু আপনি আমার মুখে সেটা শুনতে চাইছেন। হোয়াটএভার, আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আপনাকে বিয়ে করলে শিমুলের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। শিমুল আমার বন্ধু, হ্যাঁ একসময় আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধু। আর বন্ধুকে যোগাযোগ করতে পারবো না, বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে পারবো না, হেল্প করতে পারবো না, এই শর্তে আমি বিয়ে করতে রাজি নই। আর পানিশমেন্টও আসে না, মানে উনি সবটা বুঝে গেছেন, এটা বুঝে গেছেন যে আমাকে বিয়ে করলে উনি ভালো থাকবেন না। আমিও এটা বুঝে গেছিলাম যে এই বিয়েটা করলে উনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। সুতরাং আমার মনে হয় এই ইস্যুটাকে ভদ্রভাবে সেটেল করে নেওয়াটাই ভালো। আপনি কি চান? আমি একটা অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করতে চাই, আপনারা ব্যবস্থা নেবেন, ওর পানিশমেন্টের ব্যবস্থা করবেন আপনারা। সব মেয়েকে অপমান করে হিউমিলিয়েট করে বেরিয়ে আসা যায় না স্যার। কোনো কোনো মেয়ে যে তার প্রতিবাদ করতে পারে, তার একটা এক্সাম্পল থাকা উচিত। ইউ মোস্ট ওয়েলকাম। দেখুন, আপনি এখন যা বলবেন, যা করবেন তা আমি মেনে নেব। মানে এই অপরাধে যদি আমার শাস্তি হয় তবে হবে, তবে একটা কথা মনে রাখবেন, আইন ব্যবস্থা, আইনের অধিকার, সেটা যেরকম আপনার জন্য আছে আমার জন্য আছে। আর এই আইনের সাহায্যেই আমি প্রমাণ করে দেবো যে আপনি যেটা বলছেন সেটা ভুল, আপনার অ্যালিগেশনটা কমপ্লিটলি ভুল। দেখুন, আপনার সাথে আমার কোনো প্রেমের বা ভালোবাসার সম্পর্ক ছিল না, কোনো শারীরিক সম্পর্কও ছিল না। সুতরাং এই যে আপনি বলছেন যে আমি বিয়েটা ভেঙে দিয়েছি, আপনার মন ভেঙে গেছে, সেটা আসে না। দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আপনাকে আমি শারীরিকভাবেও হিউমিলিয়েট করিনি, তো সেটাও আপনি বলতে পারবেন না। এনিওয়ে স্যার, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দিন, আমার একটা খুব বড় একটা ইমার্জেন্সি আছে। আর তুমি বাড়িতেই এসো না। মা, বাড়িতে আসবো না এই গ্যারান্টি আমি তোমায় দিতে পারছি না, কারণ ওই বাড়িতে আমার জিনিসপত্র আছে। হ্যাঁ, তুমি যদি বলো তুমি আমার সাথে থাকতে পারছো না, তোমার অসুবিধা হচ্ছে, আমি বাড়ি ছেড়ে দেব। মা, মা তুমি কিন্তু ওকে সুযোগ করে দিচ্ছ। কেন বলছো বাড়িতে আসতে না? তুমি জানো না এরপরও বাড়ির বাইরে থাকবে, আর ওই মেয়েটার সঙ্গে একইভাবে যোগাযোগ রাখবে। হ্যাঁ, মেয়েটার সাথে আমি যোগাযোগ রাখবো, ইনফ্যাক্ট রাখছি। যতদিন ও ক্রাইসিসে থাকবে আমি ওর পাশে থাকবো, ওকে হেল্প করব, আর তার জন্য যা যা ফেস করতে হয় আমি ফেস করব। সুতরাং এই নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমার উপস্থিতি যদি মায়ের জন্য পেইনফুল হয় তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তবে ওই যে বললাম, আমার জিনিসপত্রগুলো ওই বাড়িতে আছে, সুতরাং আমাকে আসতেই হবে। তুই আমার সঙ্গে এটা করলি কেন? বল কেন করলি? নিজের জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলবি? ছি 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 ছি, ওইরকম একটা মেয়ে, তার সঙ্গে কি তোকে মানায়? সে হবে আমাদের বাড়ির বউ, জেল খাটা একটা আসামি, সে হবে নাকি আমার ছেলের বউ? মা, এই কথাগুলো তুমি কেন বলছো বলো তো? আমি তোমায় বলেছি আমি ওকে বিয়ে করব, নাকি ও বলেছে আমার ঘাড়ে এসে চেপে বসবে? এমন কোনো কথা আমাদের মধ্যে হয়নি। কিন্তু হ্যাঁ, ও বিপদে পড়লে আমি ওকে সাহায্য করব, ওর পাশে গিয়ে দাঁড়াবো, এটা আমি এখন থেকেই বলে রাখছি, আর সেটাই আমি করছি। ওকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আর তার প্রতিবাদ আমাকে করতেই হবে। স্যার, আমাকে এবার বেরোতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমি অ্যাপ্লিকেশনটা করে যেতে চাই।
কি করতে? এমন কথা কেন বলছিস? চুপ কর মা, চুপ কর। এই তোরা এখন যা দেখি, তোরা এখন এখান থেকে যা। ওষুধ দিবি না দিবি যা তোরা এখন এখান থেকে। আমি ঠিক তুতুলকে ডেকে এনে ওর ওষুধ আনিয়ে নেবো, ওকে আমি ওষুধ ঠিক খাওয়াবো। যা তোরা যা। না মা, খবরদার না। আমি তো শুনলাম কালকে নাকি তুতুল এই বাড়িতে এসেছিল, এসে নাকি অনেক বড় চ্যাটাং কথা বলে গেছো, আমি সব শুনেছি। ওকে কিন্তু তুমি এই বাড়িতে ডাকবে না, তুতুল যেন আমাদের এই বাড়িতে না ঢোকে না। হ্যাঁ ডাকবো না, আমি মা হয়ে ওকে এরকম ফেলে রেখে দেবো? হ্যাঁ তোমরা তা পারো, আমি পারবো না। যদি জ্বর বেড়ে যায়, আমি একা বাড়িতে চোখের উপর আমি মেয়েটাকে এরকম ক্ষতি হতে দিতে পারি? ডাকবো না আমি তুতুলকে। কথা বলছি না মা, ওর সাথে একটু কথা বলবো। আমি এখানে আনতে পারবো না রে মা, আমি তাকে বাড়িতে আনতে পারবো না। আর কোথা যত সব ন্যাকাম, বউ 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 করেই যাচ্ছে, কোনো কথা নেই আর বউছা। এই চলো তো, চলে এসো। ওকে বুঝো না মা, ওকে তো করেনি, ওকে তো করেনি মগো, ওকে তো করেনি। পারবো না যে, আমি তো তাকে এখন আর ডাকতে পারবো না। সে যা কীর্তি করে গেছে, তাকে যে এখন জেল কাটতে হচ্ছে, আমি কি করে তাকে ডেকে দেবো তোর কাছে? মা গো, তুই ভালো হয়েছে মা। ও মা, ওকে চিনতে পারছো না মা? না করেনি ও। বলো না মা, তুমি ওকে বিশ্বাস করো যে আমি এই কাজ করেছি? কান্নাকাটি করো না। আমি এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো পাপ করিনি যেখানে তুমি সন্তান হারা হবে। ভালো হয়েছে। আচ্ছা তুই ভালো, তুই ভালো মা, তুই ভালো। ঠিক আছে, আমি বার করে নেব, 2 দিন লাগবে। স্যার আমরা না ঠিক বুঝতে পারছি না, মানে আপনি কি আমাদের হয়ে কথা বলছেন? মানে আপনি যে আমার দাদার কেসটা নিলেন, আপনি আমাদের হয়ে লড়বেন তো? আপনাকে যখন একবার বলেছি আমি কেসটা আপনার দাদার হয়ে লড়বো, তার মানে আপনার দাদার হয়েই লড়বো। কিন্তু আপনার দাদার ত্রুটিগুলো জানলে আমার ফাইট করতে সুবিধা হবে। আপনারা তো কোঅপারেট করলেন না, নো প্রবলেম। আমার টিম আছে, যারা এই এনকোয়ারিগুলো করে তারা আমাকে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেবে। অ্যাকচুয়ালি কি জানেন, আমি এমন কোনো কাজ করি না যেখানে আমার কনফিডেন্সের ঘাটতি থাকে। এনিওয়ে, উল্টো দিকে লয়ারকে কে লড়ছেন কেসটা? স্যার আরাধনা চ্যাটার্জি। তাই নাকি? হ্যাঁ স্যার, আর ওনার তো এখন অনেক নাম ডাক না, সেই জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। নামকে দুর্নাম করে দিতে বেশি দিন লাগে না। আরাধনা চ্যাটার্জি, প্রত্যেকটা কেসে তুমি চ্যালেঞ্জ নাও আমাকে হারানোর। অনেকগুলোতে পারোনি, শেষ কয়েকটাতে পেরেছো, তার মানে তুমি ধরে নিও না যে সব কেসগুলোতেই তুমি জিততে পারবে। এটা এমন একটা কেস যে কেসটার সঙ্গে তুমি তোমার জীবনের কোথাও একটা মিল খুঁজে পেতেও পারো। তোমার কল্পনা অনুযায়ী, তুমি তো চিরকালই কল্পনা প্রবণ, সেই মিলটাকে কতদূর অমিল করে দিতে হয় আর অমিল করে আমার কেসটাকে জিতিয়ে নিতে হয় সেটা আমি দেখিয়ে দেব। স্যার, হ্যাঁ বলুন। বলছি আপনার কি আমাদেরকে আর কিছু জিজ্ঞেস করার আছে? প্রথম জিজ্ঞাসার উত্তর এত ভালোভাবে দিলেন, এরপর আর কি জিজ্ঞাসা থাকতে পারে বলুন? এনিওয়ে, আপনার বিবাহিত জীবন কতদিনের? 1 বছর স্যার, তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, তবু আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকেন, তাই তো? হ্যাঁ স্যার, ও তো আইনের মারপ্যাচ দেখিয়ে আমাদের বাড়িতে থেকে গেছে না। আমার মাকে, আমার বোনকে ও একেবারে নিজের বশে করে নিয়েছে স্যার। অবশ্য এখন আমার
মা একটু একটু বুঝতে পেরেছেন, কিন্তু আমার বোন স্যার ও তো কিছুই বুঝতে পারে না। ও বোঝার কথাও নয় স্যার। ও আসলে ও তো স্পেশাল চাইল্ড স্যার। ও আসলে আমার মাকে প্রথমে হাত করেছিল, তো এখন মা বুঝতে পেরেছে ও কি জিনিস। এখন আর স্যার আপনি জানেন আমার টাকা পয়সার 50% ও নিয়ে নিত। কি কারণে? উপর উপর দেখাতো স্যার, আমার ননদের চিকিৎসার জন্য, শাশুড়ি মার দেখভালের জন্য, এসব বলে বলে সমস্ত টাকা পয়সা দাদার কাছ থেকে বাগিয়ে নিয়েছে। আসলে কিন্তু তা নয়, আসলে কিন্তু ওর নিত টাকা পয়সাগুলো নিজের জন্য। সমস্ত কন্ট্রোল তো তখন ওর হাতে ছিল না। এখন অবশ্য আমার শাশুড়ি মা বুঝতে পারছে, প্রচন্ড অনুতাপ করছে, তাই না বলো দাদা? মা বুঝতে পারছে এখন। কেন করবে না অনুতাপ? নিজের ছেলেকেই তো হারাতে বসেছিল। ওই বিয়ের দিনটা আমি सिर्फ চাই কি सब सबूत, सब कुछ, सब विचार শিমুলের ফরে থাকুক বাস। আপনি অপরাধী শব্দটা ব্যবহার করে আদালতের নিয়ম ভেঙেছেন। আপনি এই শব্দটি প্রত্যাহার করুন অনির্বাণ বাবু। ওকে মিলর্ড, আপনার কথাকে মান্যতা দিতে আমি অপরাধী শব্দটাকে প্রত্যাহার করছি আজকে। কিন্তু শেষ দিন আমি প্রমাণ করে দেব অপরাধী উনি একটা মারাত্মক জঘন্য ঘৃণ্য অপরাধ করেছেন। আমি প্রমাণ করে দেবো মিলর্ড। অবজেকশন মিলর্ড, যখন উনি এটা প্রমাণ করবেন তখন এই বিষয়ে আমরা না হয় কথা বলবো। এখনো যখন প্রমাণ করতে পারেননি তখন এই কথার কোনো ভ্যালু নেই। উনি তো নিজেকে বিশিষ্ট ভাবেন, কিন্তু এই বিশিষ্ট আইনজীবী নিয়মের বাইরে গিয়ে শব্দ প্রয়োগ করছেন এবং ওনার কার্যকলাপও কিন্তু একজন সৎ আইনজীবীর মতন নয়, সেটা আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। উনি বলছেন প্রমাণ করে দেবেন। আগে প্রমাণ করুন, তারপরে এই কথা বলবেন। আমিও তো জানি স্যার, আমিও নির্দোষ প্রমাণ করে দেব, কিন্তু আমি তো এখানে একবারও এই শব্দের কোনো ব্যবহার করিনি। আমরা ফাইট করব, উনিও ফাইট করবেন, আমিও ফাইট করব, এবং তথ্য প্রমাণ বিচারে যা উঠে আসবে তাই হবে একজন অভিযুক্তের নিয়তি। কিন্তু তার আগে উনি যে বলছেন, উনি চ্যালেঞ্জ করছেন, উনি ডিক্লেয়ার করে দিচ্ছেন যে উনি এই কেসটা জিতবেন, এটা ঠিক নয় স্যার। চুপ কর দেখি, তাইলে কি এখানে আসতুম? হ্যাঁ, আমার মেয়েটার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না আমার একটু। সেই তোরা যে তোর কাকিমার সাথে, তুতুলের সাথে এত খারাপ ব্যবহার করিস, আজ তো সেই তাদের কাছে আমাকে পুতুলকে রেখে আসতে হলো না। খারাপ ব্যবহার করি মানে? ইচ্ছে করে তো আর খারাপ ব্যবহার করি না। উনি যদি ধমকি দেন, সবসময় চান যে এত বড় অপরাধটা করেছে তাকে নির্দোষ প্রমাণ করতে। আমাদের বাড়ির ছেলে মানে আমাকে, দাদাকে সবসময় ছোট করবে, প্রতীক্ষাকে অপমান করবে, তাহলে কি আমরা ছেড়ে দেবো নাকি? চুপ কর, চুপ কর, চুপ কর দেখি বলো। মনটা ভালো লাগছে না রে, মনটা ভালো লাগছে না। আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। এটার শরীরটা বড্ড খারাপ, কিছুতেই তো আমি তাকে ভালো করতে পারছি না, তার জ্বরটা আমি কিছুতেই নামাতে পারছি না। আচ্ছা মা, আমরা কি কেউ এখানে থাকবো বলে এসেছি? কাজটা মিটে গেলেই তো আমরা চলে যাব। আর তোমাকে তো আমরা এনেছি যদি তোমাকে সাক্ষী দিতে ডাকে সেই জন্য। আমাদের উকিলই তো বলেছিলেন তোমাকে নিয়ে আসতে। তাছাড়া দাদার সঙ্গে এত বড় একটা অন্যায় হয়েছে, তুমি চাইবে না তোমার ছেলের এই অন্যায়ের বিরুদ্ধে একটা বিচার পাক? আজকে যদি দাদা চোখ বুঝতো তাহলে কি তোমার ভালো লাগতো না? তো আজে বাজে কথা বলিস কেন সবসময়? না আমার শোনো, দেখো আমি তো এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছি, এখন ভালো আছি, কিন্তু যে আমার এত বড় সর্বনাশটা করেছে, তুমি সাক্ষী দিতে গিয়ে তাকে যদি ছেড়ে দাও, মানে তোমার তো অনেক দয়া মায়া, তুমি হয়তো ওর সম্পর্কে আসল কথাগুলো বললেই না। সেটা করলে তো আমার সঙ্গে খুবই অন্যায় করা হবে, বলো? ডাকলি তো তবে বলবো নাকি? আগে ডাকুক, না ডাকলে কি আমি উপজে গিয়ে বলবো নাকি? কি মনে করিস তোরা? আচ্ছা মা, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? তোমার হয়ে গেলেই গাড়িটা করে আগে না হয় আমরা তোমাকে পাঠিয়ে দেবো।
আমরা তো গাড়িটা ভাড়া করে এনেছি, তোমায় না আগে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, তারপর আমরা সেই গাড়িতে করে যাব, অসুবিধা তো নেই। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মেয়েটার আমার শরীরটা খারাপ, শরীরটা ভালো নেই মোটে। ঠিক আছে তাই করিস, আমাকে আগে আগে পাঠিয়ে দিস তো। কি আগে ডাকুক, ডাকলি তবে তো। দেখো মা, ভালো করে দেখো, তোমার বৌমার ওই বয়ফ্রেন্ডটা এসছে, ওই ছেলেটা শতদ্রু। দেখো ও কি কথা। শিমুল, শিমুল, আচ্ছা কি দরকার বলো তো তোমাদের প্রতিদিন এখানে আসা? দরকার নেই তো। এখন কতদিন এসব চলবে নিজেও জানি না। শুধু শুধু তোমরা ঘর বাড়ি ফেলে এখানে চলে আসো। সেটা আমরা কিভাবে আসবো তোকে ভাবতে হবে না। ঘর বাড়ি ফেলে আসবো না কিভাবে আসবো সেই কৈফিয়ত তো তোকে দেবো না আমরা। আর আমরা আসবো না তো কি আসবে বলতো? হ্যাঁ, আর আজকে শুধু আমরা একা আসিনি, শতদ্রু এসছে। আচ্ছা সামনে তোর বিয়ে, বলো ও কেন আমার ব্যাপারে মাথা ঘামাচ্ছে আমি না সত্যি বুঝতে পারছি না। দরকার নেই তো আমার ব্যাপারে মাথা ঘামানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিসে মাথা ঘামাবো কিসে মাথা ঘামাবো না, মাথা ঘামালে কতটা ঘামাবো সেটা আমাকে বুঝতে দে। তোকেই বুঝতে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা তো আমার, তাই আমাকেও মাথা ঘামাতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ফাইন, মাথা ঘামা না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মতন করে মাথা ঘামাচ্ছি। তবে একটা কথা তোকে ডেফিনেটলি বলবো, যে শাশুড়ির জন্য তুই এত লড়াই করেছিস, সবই আমার কপাল। কে আর আমাকে উঠিয়েছে বল? সবাই শুধু নামিয়েছে। গলতি করছো শিমুল, সবাই নয়। আমি কিন্তু তোমাদেরকে কথাটা বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি জানি যে তুই আমাদের কথা বলছিস না, তবুও আমি বলবো দেখ সবাই কিন্তু তোকে নামায়নি। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তোরও তো হয়েছে, বল হয়নি? ভুল তো হয়েছে, ভুল তো আমি করি, সারা জীবন ধরে ভুলই করে যাচ্ছি। তুই এখন ডিপ্রেসড তো শিমুল, তাই তুই এই ধরনের কথা বলছিস। ডিপ্রেসড কোথায়? একদম ডিপ্রেসড নই আমি, আর ওখান থেকে বেরোতেই চাই না। ওখানেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। বাহ কি সুন্দর কথা, ফ্যান্টাস্টিক। असली बात किया আছে জানো তো শিমুল, ये जो हम लोग सब मिलके ना तुम्हारे জন্য इतना लड़ाई করছি सिर्फ और सिर्फ ताकि तुम सिर उठा के जी सको पूरी सम्मान के साथ। যতই মাথা উঁচু করে বেরোই না কেন, মাথা কি আর উঁচু থাকবে? আগে তো ছাড়া পাই, দেখো কি হয়। শোন শিমুল, ছাড়া তোকে পেতেই হবে। তুই যদি অন্যায় না করে থাকিস, কেউ তোকে এইভাবে জেলে আটকে রাখতে পারবে না। তোর কথায় তো মনে হচ্ছে আমি অন্যায়টা করেছি। শিমুল বোকার মতো কথা বলিস না, এখন এই ঘুরিয়ে পিছিয়ে কথা বলার সময় নয়। মানে আমি যা বলছি বা আমরা যা বলছি সেটাকে লিটারারি সেন্সে, মানে আক্ষরিক অর্থে নিস না। আমি একটা জেনারেল কথা বলেছি, তুই তো অপরাধ করিসনি, দোষ করিসনি, তাহলে কেউ তোকে এই জেলে আটকে রাখতে পারবে না, এখানে আটকে রাখতে পারবে না। শতদ্রু তোর ওয়াইফ তো তোকে বারণ করেছিল আমার সাথে যোগাযোগ না রাখতে, আমার সাথে কথা না বলতে, না মিশতে। ভুল। ও আমার ওয়াইফ নয়, একজন মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল, যার সাথে আমার বিয়ের কথা চলছিল। কি মুশকিল, এখন এই কথাগুলো উঠছেই বা কেন? ও নিশ্চয়ই তার দাম দেয়নি, তাই জন্যই এসছে। দেখো বিপাশাদি, ও তো একটা নতুন সংসার শুরু করতে চলেছে, ওর নতুন জীবন শুরু হবে, তাই আমি কথাগুলো বলছি। শিমুল, নতুন জীবন বললেই শুরু করা যায় না, ওটা অত সহজ নয়। ওর জন্য প্রচুর ভালোবাসা, প্রচুর এফর্ট লাগে। আর মানুষ ঝোঁকের মাথায় যেটা করে সেটা সবসময় ঠিক হবে তার কোনো মানে নেই, আর বেশিরভাগ সময় সেটা ভুল হয়। ইয়েস। আর আমি যা করেছি ঝোঁকের মাথায় করেছি। তুই আমাকে অপমান করেছিস, সেই জন্য করেছি। হ্যাঁ ভুল করেছি, তবে সেই ভুলটা আমি শুধরেও নিয়েছি।
বিয়েটা আমি ক্যান্সেল করে দিয়েছি। কি? হ্যাঁ, ঠিক ঠিক শুনেছিস, বিয়েটা আমি ক্যান্সেল করে দিয়েছি। তবে হ্যাঁ, এই এক্সপেকটেশনে নয় যে তুই একদিন এখান থেকে ছাড়া পাবি আর যেহেতু আমি তোকে সাহায্য করেছি তুই আমাকে বাইরে এসে বিয়ে করে নিবি। অ্যাবসলিউটলি না। আমি তোর সামনে আর কোনোদিনও বিয়ে নিয়ে কথা বলবো না। যতটুকুনি তুই সম্পর্ক রাখতে চাস ততটুকুই সম্পর্ক থাকবে। প্রমিস। তবে হ্যাঁ শিমুল, বিয়েটা আমি করতে পারলাম না রে। আসলে কি বলতো, আমি আমার মনে তোকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না। আর এর থেকে আর বড় সত্যি নেই, অন্তত আমার কাছে নেই। ভুল করেছিস शिमूल, वो गलती कोर्ची की कोर्चे ना, ये उसको डिसाइड करने दो ना। तुमको ये सोचने की कोई जरूरत नहीं है। সেই আমার ভুল কে ধরে তার ঠিক নেই, আমি আবার অন্যের ভুল ধরতে যাচ্ছি। কিন্তু আমরা তো অমানুষ নই, আমরা পারছি না রে দেখতে। চোখের সামনে একটা মেয়েকে তো এইভাবে মরে যেতে দিতে পারি না। ওদের হয়তো ওইসব কিছুতে সুবিধেই আছে, তাই না? চাষও বোধ হয় সেটা। তোদের হয়তো স্বার্থ আছে, কিন্তু আমাদের তো নেই। চোখের সামনে মেয়েটাকে হারাবো। ছোট কি বলছিস নাকি তখন থেকে? আজে কথা বলিস না, চল দেন তো, মেয়েটা আমার এখানে শুয়ে আছে, অমন কথা বলিস না, বলতে হয় না। বললেও বাকি দিদি, দেখো না তোমার ছেলের কি সে কথা কানে যাচ্ছে? তো জ্বর কমার ওষুধ তো রয়েছে, ডাক্তার এলে তো সেই জ্বর কমার ওষুধই দেবে। এই তুই কি ডাক্তার? তুই কি করে জানবি যদি পুতুল দিয়ে আরো কিছু হয়ে থাকে? কি অদ্ভুত, আরো কিছু কি হতে যাবে? আশ্চর্য, মানুষের কি জ্বর জ্বালা হয় না নাকি? তোরা তো একই কথা অনেকদিন ধরে বলে যাচ্ছিস। শোন, আমরা ডাক্তার দেখেছি, কারণ পুতুল দি তো আমাদের বাড়িতে ছিল, তাই কিছু হয়ে গেলে তোরা তো আমাদেরকে ছেড়ে কথা বলবি না। মা, ডক্টর এসে গেছে, আমি নিয়ে আসছি। তাছাড়া তার জন্যও নয়, একটা মেয়ে বাড়িতে রয়েছে এত অসুস্থ, তার জন্য আমরা এইটুকু করতে পারবো না? পরের জন্যই করতে পারি যখন, কিন্তু আমাদের নিজের মেয়ে। সবটাতেই না তোমাদের ভাড়া বাড়ি। এটা অসুস্থ আর এই কি বাড়াবাড়ি রে, কি বাড়াবাড়ি? সাথে বাড়াবাড়ি না, বাজে কথা বলছিস। আই বউ গরম কাছে না রে, আমি যখন না দেখতে পেয়ে মরে যাবো রে, আমি মরে যাবো। বউ আয় না আমার কাছে। আয় বউ, কি করছিস কি তোরা? এই পড়া কি করছিসটা কি? মাস্টারটাকেও তো আসতে দিচ্ছিস না। মেয়েটার মনের আমার এই অবস্থা, সেই ছেলেটা এলে তবু তার সঙ্গে একটু গপ্প গুজব করে মনটা ওর ভালো থাকতো না। বাহ, দারুণ কথা বলছো তুমি মা। হ্যাঁ, বাইরের লোক এসে নাকি ওকে ঠিক করে দেবে, তা তোমরা এখানে আছো কি করতে? আমি তো একটা খেলাম, বাকিটা তোমরা ভাগ করে কেউ। কেমন? সত্যি আর দেরি করা যাবে না, ওনাদেরও তো কিছু নিয়ম আছে। শুধু শুধু ওনাদের বিপদে ফেলতে চাই না। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ শতদ্রু, মিষ্টিটা খুব ভালো ছিল। কাছে কই মনের কথা, কার কাছে কই। তোর কাছে আছে তো, দিয়ে দে। ছোট রাখ রাখ, আমি দিচ্ছি, তাড়াতাড়ি আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ও দিদি, এইটুকু তো ভিজিট, তোমার দেওর আমাকে দিয়ে পাঠিয়েছে, এটা দিয়ে দি। এরপর যা টেস্ট করতে লাগবে সেটা না হয় তুমি দিও। এই তো তুই ডাক্তারবাবুকে ভিজিটটা দিয়ে দে, আর ওনাকে একটু পৌঁছে দেওয়া যায়। এই টেস্টগুলো করিয়ে আমাকে একটা খবর দেবেন, আর খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেবেন। দেবো দেবো দেবো, ভালো ভালো। আসুক।
কত হাজার হাজার টাকা এখন টেস্টের পেছনে খরচা করতে হবে কে জানে। এত খরচা তো করতেই হবে। ও কি করে টেস্টের পেছনে খরচ করবো না? তো কি মেয়েটাকে এভাবে ফেলে রেখে বিনা চিকিৎসায় মারবো নাকি আমি? হ্যাঁ দেখ পরাগ, ডাক্তার যখন নিজে হাতে লিখে দিয়ে গেছেন না, তিনি কি বোঝেন না? জেনে বুঝেই দিয়েছেন, এই সমস্ত দরকার বলেই দিয়েছেন। তো আশ্চর্য। তাছাড়া তুই বা এত ঘাবড়াচ্ছিস কেন টেস্ট টেস্ট করে? ওর বাবার টাকা, ওর বাবার টাকায় ওর চিকিৎসা হবে, তোর তো টাকা লাগছে না। দেখো কাকিমা, তোমরা তো আর এসে আমাদের দায়িত্বগুলো নাও না, তোমাদের পক্ষে বলাটা না খুব সোজা। তো ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে ছোট। ওর বাবার পেনশনের টাকা দিয়ে তো চিকিৎসা হবে, তো তোর টাকাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকা দিবি তুই, তোর ক্ষমতা আছে নাকি? অমন বুকের পাটা তোর নেই, ওর বাবার বয়সেতেই হবে। আর ওই মাস গেলে যে তোর মাইনের অর্ধেক টাকা বৌমা আদায় করে ছেড়েছিল তোর কাছ থেকে, সেই টাকাটুকু আমি সবটা তোর হাতে কিন্তু ধরে দিয়ে দিই, একটি পয়সাও রাখি না নিজের কাছে। বাহ বাহ, দারুণ কথাটা বললে তুমি মা। শুধু এই চিকিৎসার খরচের কথাটা উঠছে না কিন্তু মা, এই যে তোমাদের এই রোজকার খাবারের বন্দোবস্তটা আমাকেই করতে হয় মা। বাবার পেনশনে কটা টাকা পাও তাতে কি হয়? আমাদেরকে খাওয়াস তুই, তো খাওয়াবি না? খাওয়াতে পারবি না তো? মা বোনকে তুই খাওয়াবি না তাই তো? খাওয়াচ্ছি তো, খাওয়াচ্ছি তো, না খেয়ে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো, খাচ্ছি তো, খাবো না? খুব খাচ্ছি, খুব খাচ্ছি, তুই যা খাওয়াচ্ছিস খুব খাচ্ছি আমরা দুজনে। খাওয়াচ্ছিস। আর তোর বাবার পেনশনের যে টাকাটা আমি পাই মাসের প্রথমে, এই যে সেই টাকাটা সবটা আমি তোর হাতে ধরে দিই, তখন একটি পয়সা তো নিজের কাছে রাখি না। কিন্তু এই মাসে আমি দেবো না, এ মাসে পেনশনের একটি টাকাও আমি তোকে দেবো না। আমার পুতুলের ওষুধে, পুতুলের চিকিৎসা আমি সেই সবটা টাকা খরচ করবো, একটি পয়সা চাইবে না আমার কাছে, বলে দিল। জেঠিমণি, জেঠিমণি শোনো, বলছি আমি আজকে ক্লিনিকে খবর দিয়ে দেবো, কালকে সকালবেলা ওরা এসে পুতুল দিয়ে ব্লাড নিয়ে যাবে, সব টেস্ট করিয়ে নেবে। ঠিক আছে মা, ও মা একটা কাজ করে দিও, এই প্রেসক্রিপশনটা রাখো ওই আমার আলমারির মধ্যে, আমি চাবি দিয়ে দেবো, নিয়ে গিয়ে একটু টাকা নিয়ে একটু ওষুধ কটা একটু এনে দিও মা। হ্যাঁ এই শোন,
আমরা বলেছিলাম যে খাবারটা খেয়ে নাও, আমরা এনেছিলাম খাবার, কিন্তু শিমুল খায়নি। ওই বাড়ির লোক দরজাও খোলেনি, ভিড় হয়ে গিয়েছিল বাইরে। ওই পরাগও ওকে ঘরে ঢুকতে দেয়। অনেক অত্যাচার করেছে ওর বাড়ির লোক, ওর উপর অনেক অত্যাচার করেছে। পরবর্তীকালে পরাগের মা মানে আমার যা হয়তো অনেক বদলে যায় শিমুলের ব্যবহারের জন্য, অনেক বদলে যায়। প্রথম প্রথম তাকে কম কষ্ট দেওয়া হয়নি, তাকে খেতে পর্যন্ত দেওয়া হতো না। এগুলো আমরা নিজের চোখে দেখেছি। শিমুল ব্যানার্জির সঙ্গে পরাগের ডিভোর্স হয়ে গেছে। এমনিতেও এখানেও বেশি দিন থাকতো না, সে হয়তো চলে যাবে একদিন। আমার সঙ্গে হয়তো তার যোগাযোগও থাকবে না। কিন্তু একটা মেয়ে হয়ে এই দুর্দিনে এই মেয়েটার পাশে থাকবো না, এটা তো হতে পারে না। আমি সাধারণ গৃহবধূ, সারা জীবন সেরকম হয়তো কিছুই করিনি, কিন্তু একটা মেয়ের দুর্দিনে সে যদি ঠিক হয়, সে যদি সত্যির পথে চলে, মেরুদণ্ড সোজা রেখে চলে, তাহলে তার পাশে দাঁড়াবো না? বাহ, দারুণ বললেন, খুব ভালো, খুব ভালো। তা বলছি, আপনাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আপনার উকিল আরাধনা দেবী? ভালো। অবজেকশন মিলর্ড, উনি আমাদের অপমান করতে পারেন, ওনার কোনো অধিকার নেই। আর উনি অপমান করে কি প্রমাণ করতে চাইছেন? আমাকে ছোট করতে চাইছেন উনি। যে বিষয়ে উনি জানেন না, ওনার কথা বলার কোনো দরকার নেই, উনি কেন কথা বলছেন? ওনার কি কোনো কথা বলার অধিকার আছে এই ব্যাপারে স্যার? না, ওনার কোনো অধিকার নেই। আপনি বসুন, শান্ত হন। আরাধনা দেবী, আপনার কি কমললতা দেবীকে কোনো কিছু জিজ্ঞেস করার আছে? নো স্যার, আজ আমার আর কোনো প্রশ্ন। আপনি বসুন। যদি তাই হয় তাহলে আজকে কোর্টের কাজ মুলতবি করা হলো, আবার কাল 12টায়। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দিস ডে। মতো ঠিক কাজ করনে, এটা মতো তোমার করা ঠিক হয় নে। আচ্ছা এবার চুপ কর দেখি, চুপ কর। অনেক কথা বলেছিস, আর কথা বলিস নে, চুপ কর নে। মাস্টারমশাইকে ডাকো না গো। হ্যাঁ, আমি মাস্টারমশাইকে কুট দিতে ইচ্ছে করছে। শিমুল থাকলে তো মাস্টারমশাই আসতো বলো, এখন শিমুলটা নেই, তাই মাস্টারমশাইকে কেউ আমার কাছে একটু ডেকে দিয়ে দিচ্ছে না গো। কি করেই বা আসবে বলো? কে কে বা বাঁচাবে যদি মাস্টারমশাইকে কেউ অপমান করে? আমিও তো খুবই অসুস্থ, আমারও হাতে পায়ে জোর নেই মা, আমার হাতে পায়ে জোর নেই। নইলে আমি তো মাস্টারমশাইকে ডেকে আনতুম, কেউ আটকাতে পারতো না। থাক রে, ঠিকগুলোর হিসেব তোকে আর দিতে হবে না। তুই যেটা করেছিস তুই কি ঠিক করেছিস? তুই মোটেও ঠিক করিসনি। তুই যদি আমাদের কথা শুনতি তাহলে আজকে কি তোর এই অবস্থা হওয়ার কথা? তুই আমাকে বলতো, তুই আবার ওর কথা বলছিস? তুই যেটা করেছিস সেটা কি তোর করার কথা ছিল? কথা ছিল না তো? তাহলে তুই শতদ্রুকে কিছুই বলবি না, ও যেটা করেছে ঠিক করেছে। কি ব্যাপারে কথা বলছি তুমি বুঝতে পারছো বিপাশাদি? হ্যাঁ বুঝতে পেরেছি, না বোঝার কি আছে? তুই ওকে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিস, সবই বুঝেছি। শোন, আর একটা কথা বলি, অনেক হয়েছে আর না, এবার তুই একটা সিদ্ধান্ত নিবি শিমুল। বিপাশাদি থাক না, দেখো ও যদি সারা জীবন বন্ধু হিসেবে থাকতে চায় তাই হবে। আমি ওকে আর কোনোভাবে জোর করব না, ওর যা ইচ্ছে তাই হবে। উল্টে তোমরা এসব নিয়ে কথা বললে ও আমাকে এই কেসে আর জড়াতেই দেবে না। শিমুল, আমি তোকে কথা দিলাম, তুই যতদিন না নিজে মুখে কিছু বলবি আমি তোকে বিরক্ত করব না।
ভদ্রলোকের কথা। তোর অফিস নেই? হ্যাঁ আছে তো, ছুটি নিয়েছি। কতদিন আর এইভাবে ছুটি নিবি তুই? যতদিন কেস চলবে। শতদ্র, তোর তো প্রাইভেট জব, এভাবে তো কাজটা থাকবে না। না থাকলে অন্য কোথাও ট্রাই করবো, দ্যাটস ইট। তবু তুই আসবি? হ্যাঁ আসবো, অফকোর্স আসবো শিমুল, আসবো। আর আমার স্বাক্ষরও তো দরকার হবে, আমাকেও তো ডাকবে। সেটাই আমার খারাপ লাগছে। আমার সত্যি তোমাদের জন্য খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। কিরকম একটা ঝামেলার মধ্যে পড়লে বলো তো তোমরা? ঝামেলায় পড়েছি? ঝামেলাই তো, কার জীবনে আর এরকম হয় বুঝতেই তো পারছি। ঝামেলায় পড়েছি কি পড়িনি তোকে অতটা ভাবতে হবে না, আমাদের কিচ্ছু হয়নি। আমাদের জীবন বাজি রেখে যদি তোর পাশে দাঁড়াতে হয় তবে তাই দাঁড়াবো। সেটাই খারাপ লাগছে বিপাশাদি। খারাপ লাগার তো কিছু নেই। আর সত্যি কথা বলতে কি আমাদের তো কেউ জোর করেনি এখানে আসার জন্য, আমরা মন থেকে এসেছি। ছোট কাকিমা যে এইভাবে ভরা কোটে সকলের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা সুন্দরভাবে বলে দেবে আমি না ভাবতেই পারিনি। বিশ্বাস কর, ভালো করেছে। যা মনে বিশ্বাস করে নিজের বিশ্বাস থেকে প্রত্যেক কটা কথা বলেছে, খুব ভালো হয়েছে। আমি সত্যি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। শিমুল, তোর কৃতজ্ঞতা কিন্তু কেউ চায়নি, কেউ চায় না। কি চায় বলতো? ভালোবাসা। হ্যাঁ, কৃতজ্ঞতা কেউ চায় না। তোর কৃতজ্ঞতা পাওয়ার জন্য কেউ এখানে অপেক্ষা করেনি। তুই যদি সেটা বুঝতিস, বারবার এই কৃতজ্ঞ কৃতজ্ঞ এই শব্দটা ব্যবহার করতিস না। যাক, এবার আমি যাব। কেন, তুমি কোথায় যাবে? তুমি যে বললে আজকে ছুটি নিয়েছো। না, ওই লয়ার ম্যাডাম একটু দেখা করতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বোধহয় ফিস টিসের ব্যাপারে না? আমি যতদিন পারছি আমি চালিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপর দরকার হলে তোমাদের থেকে নেব। আমি তো তোমাকে कुछ पैसा দিতে চেয়েছিলাম শতদ্র, बाद में अगर खर्चा হয়ে যাবে তবে। বললাম তো, যতদিন পারছি আমি চালিয়ে নিচ্ছি, আমারও কিছু জমানো টাকা আছে। লজ্জায় না আমার মরে যেতে ইচ্ছে করছে। কেন কেন তোর কি মনে হচ্ছে আমি এটা তোকে দিয়ে দিচ্ছি? আমি ফেরত নেব শিমুল। হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা ফেরত নেব। আর তুই ফেরত দিবি আমাকে। তুই বাইরে বেরিয়ে চাকরি বাকরি করবি তো, ফেরত দিবি আমাকে। শতদ্র, তুমি তো শিমুলকে ভালোবাসো, তাই শিমুলের তোমার প্রতি ঋণের কিছু নেই। তবে আমরা সবাই তোমার কাছে ঋণী হয়ে রইলাম। তুমি আমাদের মনের মধ্যে না ছেলেদের সম্পর্কে একটা ধারণা থাকে, তো বেশিরভাগ মেয়ের মনেই থাকে, সেটা বদলে দিয়েছো। কেন বিপাশা, এরকম কথা কেন বলছো? তোমার বর কি তোমার মনের যে ধারণা সেটা বদলায়নি? না না, তা বদলেছে। আমরা সেই অর্থে দেখতে গেলে না সত্যি হ্যাপি কাপল। আমাদের মধ্যে আস্তে আস্তে ওরকম ঝগড়াঝাটি অশান্তি সেরকম কিছু নেই। আর যাই হোক না কেন, তবে মন থেকে তো ইচ্ছে করে বলো যে আমরা যেমন ভালো আছি এরকম আর 5টা কাপলও ভালো থাক, খুশি থাক। তবে আমাদের চাওয়াতে বা আমার চাওয়াতে আর কি বা যায় আসে। যাকে, তোমাকে আর আটকাবো না, তোমার তো তাড়া আছে, শিমুলকেও যেতে হবে। চলুন। শিমুল, আমরা না এখানে আছি, তোমরা কথাবার্তা বলে নাও। তখন থেকে কিন্তু আমি বলে যাচ্ছি এক কথা, চুপ কর চুপ কর চুপ কর, কাঁদিস নি, আজ বাজে কথা বলিস নি। তখন থেকে বলে যাচ্ছি আমি, তুই শুনছিস না আমার কথা? কিছুতেই শুনছিস না তো? সারাদিন হাড় ভাঙা কাটবো, তারপরে এত কথা শোনো, আমিও আর পারছি না। বাড়িতে যাদের সঙ্গে থাকি তারাও তো এক একজন এক এক রকম কথা বলে। এখন সব দোষ তোরা আমায় দিচ্ছিস, সবাই মিলে সব দোষ আমায় দিচ্ছে। যাদের সঙ্গে ছিলাম, যাদের সঙ্গে আছি, তারা যে সব 5 জন 5 রকম কথা বলছে, আমার মাথা কি করে ঠিক থাকে আমি শুনি? তোমার মাথা কেমন? তুমি ঠিক রাখতে পারো না? কেমন মাথা তোমার?
যে মেয়েটা এতদিন ধরে তোমার সাথ দিল, সেই মেয়েটা এইভাবে তোমার পাশে ছিল, তারও তুমি কথা বললে না, তাকে তুমি দোষী বলেলে গিয়ে, আর কারোই কথা বলেলে না, যারা তোমাকে আলোচনা করে, যারা তোমাকে অবহেলা করে, তাদের তুমি কথা বলেছ গিয়ে আদালতে। দেওরা এটা কিছুই না, তোমাকে বলে আরো আরো দুর্ভোগ আছে, আরো দুর্ভোগ আছে। আমি তো বাঁচবো না, যতদিন আমি বাঁচবো না তারপর তোমার মনে পড়বে যে আমি 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 বলেছিলাম, পুতুল বলে গেছিল, পুতুল সেরকম কিছু একটা হবে। চুপ করবি, চুপ করবি তুই। তখন থেকে বুকে যাচ্ছে গো, তখন থেকে একই কথা বলেই চলেছে, বলেই চলেছে, বলেই চলেছে। অসুখালা মেয়ে তুমি না, অসুখালা মেয়ে কখনো এত কথা বলতে পারে? আমি বলবো না, কথা বলবো না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, আমার খুবই কষ্ট হচ্ছে, আর কথা বলবো না আমি। পুতুল, ওমা আবার মুচ্ছু গেল, মাগো ওমা, পুতুল, পুতুল। ও দিদি, ভালো চাও তো পুতুলকে হাসপাতালে ভর্তি করাও দিদি। কিচ্ছু হবে না হসপিটালে ভর্তি করে, আমি বলছি তো জেঠিমণি, যতক্ষণ না বৌদি ভাই আসছে পুতুলদি ঠিক হবে না। আমার কথা একটু শোনো তুমি, বৌদি ভাইকে দেখলেই পুতুলদি ভালো হয়ে যাবে। ও ছোট, ছোট রে, এই দেখি বারবার মুচ্ছে যাচ্ছে, কি করি বলতো? ওই বৌমাকে দেখতে চাইছিল, বৌমাকেও তো আমি আনতে পারবো না এখন। ডাকলেই বা আসবে কেন? আর তাছাড়া তোমার বলতে লজ্জা করছে না দিদি? তোমার ছেলেরাও তো আমাদের আসতে বারণ করেছে, আমরা নেহাত বেহায়া তাই এসেছি। আমাদের কি মান সম্মান আছে নাকি? লাজ লজ্জা আছে? ভাবলাম একটা মেয়ে অসুস্থ, তুমিও ডাকছো। এরা তো সব একেবারে কোট কোট করে মাথা খেয়ে ফেলছে, থাকুক ওরা ওই কোট কোট নিয়েই থাকুক, শুধু বৌমাকে ফাঁসানোর মতলব বাড়ছে, করুক। বোন এদিকে মরে যাচ্ছে, সে চিন্তা নেই, মা বোনের কোনো চিন্তা নেই। তবু এসেছি আমরা দিদি, তবু এসেছি। এরপরেও তোমার ছেলে ছেলের বউ এসে বলবে কেন এসেছো? আর কতবার দিদি, আর কতবার তোমার ছেলে আর ছেলের বউয়ের মুখ জামটা খাবো বলো তো? ও মা, কেন এইসব কথা কেন বলছো? যখন এসেই গেছো, জেঠিমণি ডেকেছে তাই এসেছি। কেউ যদি জিজ্ঞেস করে সেটাই বলবে, জেঠিমণি ডেকেছে তাই আমরা এসেছি, ব্যাস হয়ে গেল। ও ছোট, ছোট রে, বলছিলাম যে একটিবার তোদের এই ফোনে ওর সঙ্গে একটু কথা বলিয়ে দিবি বৌমার। কার সঙ্গে কথা বলবে? যে তোমার ছেলেকে মেরে ফেলতে চায় তার সঙ্গে কথা বলবে? কেন, কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি দরকার কথা বলার? ও কি কথা আমার জন্য আমি বলিনি রে। পুতুলটার সঙ্গে যদি, পুতুল তো তোমারই মেয়ে, একজন খুনির সঙ্গে পুতুলকে কথা বলাবে কেন? আর বলিস নে রে, আর বলিস নে, আমার আর কিচ্ছুটি ভালো লাগছে না। এত করে তোরা আমাকে আর কথা শোনাস নে, তাও এবার। আসলে জেঠিমণি, তুমি তো সেদিন কোর্টে সবার সামনে বৌদি ভাইকে দোষী করে বলে এলে যে তোমার ছেলেকে নাকি বৌদি ভাই খুন করেছে, তখন তোমার খারাপ লাগেনি? সবার সামনে তো বৌদি ভাইকে দোষ দিয়ে এলে, আর এখন আবার বৌদি ভাইয়ের সাহায্য চাইছো। জেঠিমণি, যে কোনো একটা দিকে থাকো তুমি। আমি বুঝলাম সব দোষ আমার, সব দোষ আমার রে, আমি বুঝেছি। তুমি তো এত কথা বলে এসেছো ওকে, এত অভিযোগ তো তুমিই করেছো, এখন বলছো তোমার দোষ নয়। কার দোষ তাহলে বলো না, কার দোষ? আচ্ছা, যদি তোমার ছেলে ছেলের বউ তোমাকে শিখিয়েও থাকে, তোমার নিজের কোনো বিচার বিবেচনা নেই? তুমি বলে দিলে, তোমার বিবেকে বাঁধলো না? মাস পিটিশন শুনেছো নিশ্চয়ই? দল বেঁধে যাবো আমরা, তারপর দেখবো সত্যের জিত হয় না মিথ্যের জিত। কি মা, দেখতে পাচ্ছ তো? খুব ভালো লাগছে তোমার? এই যে ওদেরকে এখানে ডেকে এনেছো, তার বিনিময়ে আমাদের এতগুলো কথা শুনতে হচ্ছে, খুব ভালো লাগছে তো? প্রতীক্ষাকে কত বড় বড় কথা শোনাচ্ছে, একটা 3 আঙুলের মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউকে ইনসাল্ট করছে, আর সেটা তুমি দেখে যাচ্ছ। বাহ, ওনার তো ভালো লাগছে, ওনার তো ভালো লাগছে আমাকে এভাবে দেখতে।
একদম কথা শোনাবে না আমাকে, একটা কথাও বলবে না। কারো মন পেলুম না আমি, সারাটা জীবন ভর কারো মন পেলুম না। এই যে ছেলেরা আমার, তোমাদের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে আমি মুখ খুলতে পারি না বলে এরা আমাকে যা খুশি তাই বলে। আবার আজ এদের দেখেছি বলে তোমরা আমাকে যা খুশি তাই বলছো না? মজা পেয়েছো সব, একদম কথা বলবে না। আমি কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাবো বলে দিলুম, কোনো কথা বললে। আর সেই প্রমাণ দেবে পুলিশ। পুলিশ ঠিক প্রমাণ দেবে যে আমার বৌদি ভাই খুন করে। আমি খালি ভাবি যে তারপর তোদের কি হবে। পুতুলদি, ও পুতুলদি, পুতুলদি গো, ডাকছে ডাকছে। মা 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 একটুখানি শিমুলকে ডাকবে, বলো যে ওর পুতুলটি না মরেই যাবে। আমি মরে যাবো শুনলেও কি ও আসবে না? মা এমন কথা বলতে নেই, কখন থেকে বলছি না এসব কথা বলতে নেই মা, অলক্ষণে কথা বলতে নেই, একদম বলতে নেই মা। সেই সেই এখানে আসুক, এখানে এসে আর একটা কীর্তি করুক। খবরদার, আমি কিন্তু সবাইকে বলছি আমার দিদির অসুখের খবর যেন ওকে কেউ না দেয়। ও কিন্তু এই খবর পেয়ে জেল থেকে প্যারোলে বেরিয়ে আসার বায়না করবে, দিয়ে এসে এখানে দেখাবে যে ননদের প্রতি কত ভালোবাসা, কত দরদ। সব তো নাটক, সব তো ঢং, আমি জানি না। চুপ করলি, চুপ করলি, বলে চুপ করলি, একদম চুপ করে থাক বলছি। আমার কিন্তু মাথা গরম আছে, ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, আমি যে এত টায়ার্ড হয়ে এলাম, এক কাপ চা পাবো তো নাকি? কে চা করে দেবে? কে চা করে দেবে? বলিও কি কথা? সকাল থেকে মেয়েরা এরকম অবস্থা নিয়ে পড়ে আছি, নেওয়া নেই, খাওয়া নেই, সারাটা দিন নিজে কোনো কাজ করতে পারেনি। মেয়েটার আমার এই অবস্থা, তোমাকে আমি চা করে দেব? বলি এত বড় ধারি মেয়ে হয়েছো, নিজের চাটুকু নিজে করে খেতে পারো না। আচ্ছা, কি করে করবে বলো তোমার? কি করে করবে? ও তো চাকরি করে, তারপর এখন কোর্টেও যেতে হচ্ছে। চাকরি করে সারাদিন কাজকর্ম করার পর বাড়িতে ফিরে এক কাপ চাও পাবে না মানুষ? তুমি তো ওকে চাটা করে দিতে পারো না, মানে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কি আর এমন কাজ করো বলো তো? আচ্ছা মা, এক কাপ চা করতে কতটাই বা সময় লাগে? কতক্ষণই বা সময় লাগবে মা? বাবা 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 বাবা, কি সুন্দর কথা। তোমরা দুজনেও, তোমরাও একই কথা বলছো। বাহ, এখন তো সবে শুরু, সবে শুরু, এখনো অনেক বাকি আছে। এরপর দেখবে তোমার ছোট বৌমা বলবে, মা এখনো পর্যন্ত আমার খাবার থালাটাও মেজে রাখেননি, দেখবে। আচ্ছা কাকিমা, তোমরা কি আমাদের বাড়িতে অশান্তি করতে এসছো? এই সংসারে অশান্তি লাগাতে এসছো? না রে ছোটদা ভাই, অশান্তি করতে আসেনি, প্রতিবাদ করতে এসেছে। পুতুলদির চিকিৎসা হচ্ছে না সেটা সারা পাড়াকে এবার জানাবো। তার সঙ্গে আমার মাকে অপমান করা হচ্ছে, আমার জেঠিমণিকে হেনস্থা করা হচ্ছে, সবটা জানাবো। আর শেষ পর্যন্ত আপনার মতই গৃহীত হবে, সেই জন্য আমি এই অংশটুকু আলাদা করে বললাম আপনাকে। এর পরের প্রশ্ন আমার বিপাশা মিত্রর কাছে। বিপাশা দেবী, আপনি ভালো করে পরিষ্কারভাবে বলুন, নিরপেক্ষভাবে বলুন, বিয়ের দিন মানে পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের আগে, যখন কথা হচ্ছে যে গায়ে হলুদ হবে, সেই অনুষ্ঠানের আগে ওনাকে কেউ দেখেন অজ্ঞান হয়ে পড়ে থাকতে। সেই সময় ঠিক কি হয়েছিল? আপনারা কি সেখানে ছিলেন? না ম্যাডাম, সকাল থেকে আমরা ছিলাম না। আমরা গায়ে হলুদের দিন সকালবেলা একটু দেরিতে এসেছিলাম, তাই কি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, এগুলো কিছুই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যতটুকু আমরা শিমুলকে চিনি, কোনো একজনকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর, সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পর, তাকে নিয়ে বিন্দু বিসর্গ আগ্রহ অন্তত শিমুলের মতো মেয়ে দেখাবে না। তাকে খুন করে তার বিয়ে নষ্ট করবে এমন মানসিকতা আর যাই হোক শিমুল ব্যানার্জির মতো মেয়ের থাকতে পারে না। এটা আমি এই ভরা আদালতে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে জোর গলায় হরপ করে বলতে পারি। আপনি কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, আমি অবশ্যই সন্দেহ করি। কাকে সন্দেহ করেন?
আমি পরাগ ব্যানার্জির ভাই পলাশ ব্যানার্জি এবং তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জিকে সন্দেহ করি। স্যার আমাদের ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে স্যার। আর বারবার আমার নামটা উঠছে কেন স্যার বলুন তো? আমি কি আমার ভাসুরকে ফাঁসাতে চাইবো? স্যার কিরকম অবাস্তব কথা এটা! আমি আমার নিজের দাদাকে খুন করব? আস্তে আস্তে। কি হচ্ছেটা কি? কেন এত কথা বলছেন? বসুন বসুন বসুন। আপনারা তো আমাকে নিযুক্ত করেছেন আপনাদের হয়ে কথা বলার জন্য। বসুন 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 প্লিজ। স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই ভদ্রমহিলা শিমুল ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভয়েস রেস করছেন। আসলে কি বলুন তো, এনার বাড়িতে একটা অনৈতিক আড্ডা বসত আর শিমুল ব্যানার্জি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওখানে যেতেন। এবং স্যার আমি নিশ্চিত তার বিনিময়ে উনি টাকা পয়সা পেতেন। এই জন্য উনি বারবার বারবার শিমুল ব্যানার্জির জন্য ভয়েস রেস করছেন, সুর চড়াচ্ছেন। অবজেকশন মিলন, ওনার কাছে কি প্রমাণ আছে যে বিপাশা মিত্র টাকার বিনিময়ে ওনার ঘরে আড্ডা বসতে দিত? এর তো কোনো প্রমাণ নেই। আজকে আমার স্ত্রী এখানে কাঠগড়াতে দাঁড়িয়ে আছে, ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও হয়তো আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু স্যার আমি স্যার দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলছি। এই যে স্যার এখানে দাঁড়িয়ে আছে এই ছেলেটা শতদ্রু মিত্র, এই হচ্ছে সবকিছুর মূলে স্যার। আপনাকে যার কথা এতক্ষণ বলছিলাম, এই ছেলেটির জন্য এতগুলো কাণ্ড ঘটেছে, এই ছেলেটির উস্কানিতেই হয়েছে স্যার। এই ছেলেটা কোনোদিন আমাদেরকে সুখে সংসার করতে দেয়নি। আপনি শান্ত হন পরাগবাবু, আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না প্লিজ, আপনি শান্ত হন প্লিজ। স্যার এটা কি নাটক চলছে এখানে? ড্রামা চলছে? যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু এই ড্রামার কার্টেনটা ফেলে দিতে হবে আমাদের, কারণ আমরা এখানে প্রকৃতপক্ষে সাক্ষ্য নিতে এসেছি। ওনার সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে শিমুল দেবীর সাক্ষ্য গ্রহণ করতে চাইবো আমি। পরাগ ব্যানার্জি, আপনি কি এখন কথা বলার অবস্থায় আছেন? হ্যাঁ স্যার, আমি আসলে খুব দুঃখের মধ্যে রয়েছি। তো স্যার আমি আসলে এই শিমুলের সঙ্গে সুখে সংসারটা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সারাটা জীবন ওর সঙ্গে ভালোভাবে হেসে খেলে কাটিয়ে দেব। স্যার সত্যি কথা বলতে গেলে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। বিশ্বাস করুন আমার জীবনে স্যার অন্য কোনো নারী নেই, কোনো নারীর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তাতে কি হবে স্যার? ওর তো আসলে পরপুরুষের প্রতি আসক্তি ছিল। ওর তো একটা অ্যাফেয়ার ছিল স্যার বিয়ের আগে, সেই অ্যাফেয়ারটা তো বিয়ের পরেও কন্টিনিউ করেছিল। সেই জন্য স্যার আমাকেও কোনোদিন ভালোবাসতে পারে, সেটাই স্বাভাবিক স্যার। কেউ যদি অন্য পুরুষের প্রতি আসক্ত থাকে তাহলে স্বামীর প্রতি তার তো দায়বদ্ধ থাকার কথা না। স্যার একদিনের ঘটনা আপনাকে বলছি। একদিন আমার ভাই আর ভাইয়ের স্ত্রী ওরা স্যার একদিন বাড়িতে ফিরেছে দুপুরবেলা। বাড়িতে ফিরে স্যার ওরা দেখতে পাচ্ছে এই শিমুল এবং শতদ্রু ভীষণ অশ্লীল অবস্থা। তখন ওরা কি করবে, আমাকে ফোন করে। আমি এসে আমার তখন কিছু করার ছিল না। আমি তখন বাধ্য হয়ে বলি যে আমার কিছু করার নেই, তুমি তোমার নিজের পথ দেখে নাও। তারপরে আর কি, তারপরে আমাদের বিছানা আলাদা হয়ে গেল।
আমার সঙ্গে ও তারপর থেকে আর শুতো না। তারপরে আমার এগেনস্টে অভিযোগ দিল যে আমি ওকে নাকি বিছানায় ফিজিক্যালি টর্চার করি। স্যার আপনি বলুন তো, আমার নিজের ওয়াইফকে আমি কেন টর্চার করতে যাব স্যার? আর স্যার ও যদি আমার এগেনস্টে অভিযোগটাই দিল, তাহলে এত দেরি করলো কেন স্যার? আমি তার মানে তো প্রথম রাত থেকেই ওকে টর্চার করেছি, তাহলে এত দেরি করে অভিযোগ করলো কেন? এটা আমার প্রশ্ন স্যার। দ্যাটস দ্য পয়েন্ট মি লর্ড, দ্যাটস দ্য পয়েন্ট। উনি যদি পারভার্টি হবেন তাহলে বিয়ের পরের দিন থেকে উনি ওনার স্ত্রীর উপর অত্যাচার করবেন, কিন্তু না, উনি সেটা করেননি। হঠাৎ করে ওনার মনে হয়েছে যবে থেকে উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন যে ওনার স্বামী নাকি ওনার ওপর শারীরিক মানসিক নির্যাতন করেছেন। হাউ ফানি স্যার, এই পুরোটাই হচ্ছে ওনার বয়ফ্রেন্ড শতদ্রু মিত্রর ব্রেন চাইল্ড, ওনারই মস্তিষ্ক প্রসূত। আসলে কি বলুন তো, আজকে যে উনি ওনার অপরাধের বোঝা নিয়ে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে আছেন, এই পুরো অপরাধের দিকে ওনাকে চালিত করেছেন ওনার বয়ফ্রেন্ড। ইয়েস স্যার। অবজেকশন মিলর্ড, তথ্য ছাড়া, সাক্ষ্য ছাড়া, প্রমাণ ছাড়া একজন অ্যাডভোকেট হয়ে উনি কি করে বলে দিতে পারেন কে কাকে ইনস্টিগেট করছে? না, আমি বুঝতে পারছি না, বিপক্ষীয় বন্ধু কি ওকালতিটা একেবারেই ভুলে গেছেন? উনি কেসটিকে জেতানোর জন্য যে কোনো প্রকারে যা খুশি বলে আপনার কাছে প্রমাণ করতে চাইছে শিমুল দেবী অভিযুক্ত এবং পরাগ ব্যানার্জি নির্দোষ। আমি সেটা হতে দেব না স্যার, সেটা হতে পারে না। না, এই যে বলা হচ্ছে যে জড়িয়ে ধরা হয়েছে, একে অপরকে জড়িয়ে ধরে আছে, এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। আমি এটাই বলতে চাইছি। স্যার, আমি জাস্ট একবার রিকোয়েস্ট করছি, যদি ছবিটা একটু এদিকে একবার দেখান। আপনি নিজে দেখুন স্যার, আমি সকলকে দেখাতে চাই। এই যে জড়িয়ে ধরা দৃশ্যটা কল্পনা করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। শুধু আমার ক্লায়েন্টের মানহানি করবার জন্য সর্বসমক্ষে এই ধরনের একটা অভিযোগ করা হচ্ছে। স্যার, আমার ছবিটা দেখে জড়িয়ে ধরাই মনে হচ্ছে, এক প্রকার জোর করে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়ানো হচ্ছে। স্যার, আপনি একবার বিচার করুন, যে যাকে মিষ্টি খাওয়াচ্ছে উনি একজন গৃহবধূ, আর উনি মিষ্টি খাওয়াচ্ছেন ওনার প্রেমিককে। আপনি বলুন এটা কি যথাযথ আচরণ? আপনি বিচার করুন স্যার। আরাধনা দেবী, আপনি বসুন আর আপনি আপনার প্রশ্ন করুন। বলুন, তারপর আপনি কি করলেন? আমি স্যার, আমি আর কি করব স্যার? আমার এমন মানসিক অবস্থা, তখন এতটা মানসিক অত্যাচার সহ্য করতে করতে আমি স্যার ও আমার স্কুলে পর্যন্ত গেছে। আমার স্কুলে গিয়ে আমার হেড স্যারকে আমার এগেনস্টে কমপ্লেন করে এসেছে। সেই কমপ্লেন শোনার পরে হেড স্যার আমাকে ডেকে পাঠান, আমাকে অপমান করেন স্যার, এবং আমার চাকরি চলে যাওয়ার ভয় পর্যন্ত দেখান। শুধু তাই নয় স্যার, ও আমাদের বাড়িতে আমার মাকে পর্যন্ত নিজের বশে করে ফেলেছে। যে মা আমি অন্তঃপ্রাণ ছিলাম স্যার, সেই মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। স্যার, এখানে আমাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনারই স্কুলের হেডমাস্টার মশাই, যাকে আমি এখানে ডেকে নিতে চাই, এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব পরাগ ব্যানার্জি ঠিক কি আচরণ করেছিলেন। পরাগ বাবু, আপনি আপনার জায়গায় বসুন, পরে আবার ডাকবো। মাস্টার মশাইকে ডেকে নেওয়া হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, আপনি পরাগ ব্যানার্জিকে কতদিন ধরে চেনেন? যবে থেকে উনি আমার স্কুলে শিক্ষকতা করছেন, তা প্রায় বছর 5 তবে থেকেই চিনি। বেশ, ওনার সম্পর্কে আপনার ঠিক কি ধারণা? আমার দৃষ্টিতে উনি খুব ব্যক্তিত্বহীন একজন মানুষ। সারাক্ষণ খালি বউ 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 বউ। কার বউ? হ্যাঁ, কার বউ রে? আমার বউ। তোর বউ ছিল। ভুলে গেছিস নাকি? হ্যাঁ, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, গোবর পড়ে নাকি? হ্যাঁ, ভুলে গেছো? তুমি বিয়ে করে নিয়েছিলে বলেই তো আমার বউ ছিল।
বউটাকে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা শেষ করে দিচ্ছ। হ্যাঁ, ওর পেছনে উলিয়া দিয়েছ না, দেখো না এবার তোমার কি হয়। কথা বলিস না, আর একটা কথা বলিস না, বলেছি না কথা বলতে নেই, হয়তো কথা বলতে নেই, শরীরে শরীরটা খারাপ, তো শরীরে অসুখ, এখনো তো কথা বলো না। তো কি আমার বউটাকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে, আমার বউটাকে তো জেল কাটাচ্ছে। আমার বউ, আমি এত বড় একটা অসুখ হলো আমার বাবা বউটা একবার আমাকে দেখতে এলো না। আমি জানি আমার বোন যদি জানতো আমার শরীর খারাপ হয়েছে, আমি ঠিক আমাকে দেখতে আসতো। তাই তো জেল ভেঙে সে চলে আসতো তোর কাছে। হ্যাঁ, জানিস সে কি করে দেখতে পাস না? সকাল থেকে আর ভাঙা খাটুনে তোমাদের খাবার দাবার জোগাড় করছি, তাও দেখতে পাচ্ছ না আমি কি করি? নড়াচড়া তো করতে হবে বলো মা, একটু নড়াচড়া করলে শরীর ভালো থাকে, হার্ট সুস্থ থাকে। কিন্তু তুমি তো সেসব বুঝবে না, আমরা বুঝিয়েও তোমাকে পারবো না। তোমার ওই আদরের বড় বউ সে কিন্তু তোমাকে না মারার চেষ্টা করেছিল, সেটা হয়তো তুমি এখন বুঝতে পারবে না। কেনই বা পারবে, সে তোমাদের আদরের বড় বউ। দেখো মা, এই যে বাড়ির এই কাজগুলো কে করবে বলো তো তুমি ছাড়া? আমি তো পারবো না, আমি তো সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। কি করে করবো আমি বাড়ির কাজকর্ম? কি করে রান্না বান্না করে একটা মানুষ অফিস যেতে পারে আমাকে বলো? আমার পক্ষে সম্ভব। আর তোমার যদি এতই অসুবিধা হয় কাজ করতে, তাহলে টাকার জোর থাকলে তুমি কাজের লোক রাখো। দেখো পরিস্থিতি তো আর আগের মতো নেই বলো, তোমার বড় বউ এখন নেই যে তোমাকে সারাদিন বসিয়ে রাখতো আর নিজে কাজ করতো। আর সে কাজ করবে নাই বা কেন? সে তো গৃহবধূ ছিল, রান্না বান্না আর বাড়ির কাজকর্ম ছাড়া তো তার কোনো কাজ ছিল না। খারাপ লাগিও না, কাজ করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। ও কি কথা? হাসিস কেন? হাসিস কেন? কি করে বল, হাসিস কেন তুই? আরে যে মেয়ে, পরিষ্কার করে বলে দিলুম, একদম আমার মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না। একেবারে এই ধরনের কথা বলবে না তুমি। সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই, শাশুড়ি। সম্মান দিতে পারলে দেবে, তুই যে কথাই বলবে না।